সন্ধ্যার ভায়োলিন লেখনীতে বৃষ্টি ইসলাম পর্ব সংখ্যা 94। কি হয়েছে আপনার? এমন নিস্তব্ধ কেন? কোনো উত্তর দেয় না অব্র। চোখের পলকও পড়ে না, স্থির দৃষ্টি গেঁথে গেছে অহুর অবয়াকের ভেতরে। সময়টা গভীর হয়ে উঠেছে, অস্থিরতায় অহু আবারও ফিসফিস করে, আপনি ঠিক আছেন তো? কথাটা শেষ হতেই হঠাৎ ধপ করে অহুর মাথা বুকের ভেতরে চেপে ধরে অব্র। এতটা শক্তি দিয়ে ধরে যে মুহূর্তেই হকচকিয়ে যায়। বুকের ভেতর স্পন্দন, হৃদস্পন্দনগুলো অদ্ভুতভাবে দ্রুত কম্পিত হতে হতে কেঁপে উঠেছে। সেই কম্পনের তীব্রতা অহুর বুক ছড়িয়ে গেছে, শ্বাসরুদ্ধ হয়ে আসে। পরক্ষণে অব্র আর সামলাতে পারে না নিজেকে, বুকের ভেতরটা চেপে ধরে সে। ঠোঁট, কপাল, গলা সবখানে চুম্বন দিতে থাকে একের পর এক। অহু ভয়ে বিস্মিত হয়, স্থবির হয়। তারপর অব্র অহুর গলা জড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, সত্যি চন্ডা? অহু ধীরে ধীরে চোখ তুলে তাকায় অব্রের চোখে। অব্রের চোখে দৃষ্টিতে সে এক অসহায়তার প্রার্থনা জলজল করছে। অহু লজ্জায় আড়ষ্ট হয়, মাথা নাড়ে, ঠোঁটে ঠোঁট মিলিয়ে স্মিত হেসে ফিসফিস করে ওঠে, আজ সন্ধ্যায় টেস্ট করেছি, রেজাল্ট পজিটিভ এসেছে। অব্র শুনেই যেন উত্তর দেয় না, স্মিত বুকের মাঝে আরো শক্ত করে চেপে ধরে অহুকে। বুকের উন্মাদনা উষ্ণ, আরো ভাবে নড়তে দেয় না অহু। শুধু নিশ্চুপ হয়ে শুয়ে থাকে, ইচ্ছে আড়ষ্টতার মাঝে বোধহয় অব্র হৃদয়ের ভেতরটা আশ্রয় খুঁজে পেল বাধাহীনভাবে। নিজের বাসায় এমন কিছু। আমার একটা কথা ছিল, রাখবে? অব্র চোখে এক অনাবিল কোমলতা এলো। অহুর গলার ওপরে এলোমেলোভাবে পড়ে থাকা চুল কানের পিছে গুজে দিয়ে ধীর কণ্ঠে বলল, বলো রাখবো। অহু ঠোঁট বাঁকিয়ে কিশোরী ছলনায় জিজ্ঞেস করলো, আর যদি না রাখেন তাহলে? অব্র মৃদু হেসে উত্তর দিল, আজ তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। অহু ঠোঁটের কোণে খেলে গেল ঝলক এক হাসি, এক মুক্তির হাসি। চোখ ভিজিয়ে উঠল। অব্রের দিকে চেয়ে সে ফিসফিস করে বলল, আমি খানমহলে ফিরে যেতে চাই। কথা শুনে অব্রের বুকের ভেতর ঝড় বয়ে গেল। মুহূর্তেই মুখে নেমে এলো গভীর অধ্যায়। অন্য সময় হলে হয়তো সঙ্গে সঙ্গে রাগে ফেটে পড়তো কোনো না কোনো কারণে। আজকের দিনে অহুর সব ইচ্ছা পূর্ণ হবে, তাই চুপচাপ নির্বাক রইল। অহু চোখ কুঁচকে তাকালো, কি হলো? কিছু বলছেন না যে? রাখবেন না আমার কথা? অব্র বুকের ভেতরে কেঁপে উঠল। ঢোক গিলে নিল সে। সে দুটো হাত দিয়ে অহুর গাল, ঠোঁট ছুঁয়ে দিল ধীরে ধীরে। নিজেকে শান্ত করে ধীর মনে শ্বাস টেনে নিল। অতঃপর দম নিয়ে মৃদু কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে, ফিরে যাব আমরা খানমহল। তুমি খুশি চন্ডা? অহু চোখ উচ্ছ্বাসে ফোয়ারা ভেসে উঠল, দু হাতে ছড়িয়ে চিল্লে উঠল দম ফাটিয়ে, খুশি খুশি খুশি, অনেক অনেক খুশি। সেই মুহূর্তে অব্র সিঁড়ি রেলিংয়ে হেলাল দিয়ে বসে দেখল অহুর ঠোঁটের ঝলকানো হাসির ঝর্ণমুদ্রা। সে হাসি দৃপ্তি যেন অন্ধকার দূর করে দিচ্ছে চারপাশ থেকে। অব্রের বুকের ভেতর অসহনীয় ব্যথা জমে উঠেছে। মেয়েটা তো সুন্দর হাসি কেন? এমন কেন হতে হবে? মেয়েটার হাসি যেন দেখলেই মনে হয় তার সাথে 1000 বছর বাঁচি। অব্র মনে মনে ভাবলো, এই একটুখানি হাসির জন্য সে নিজের জীবনেও নিঃশর্তভাবে বিসর্জন দিতে পারে। ওই হাসির ভেতরে সে তার সমস্ত জীবনের তৃপ্তি লুকিয়ে আছে। কিছুক্ষণ পর অব্র হঠাৎই প্রশ্ন ছুড়ে দিল, কিন্তু আছে? ও চমকে রইল, ঠোঁট উল্টে অভিমানী সুরে বলল, আবার কিসের কিন্তু? বিষয় এগিয়ে গেল অব্র। অব্রর সামনে এসে বসলো। অব্র মৃদু হেসে তার গাল ছুঁয়ে উত্তর দিল, কিন্তু এই যে ম্যাডাম, আমার আগামী বছর খানমহলে ফিরব। তখন আর আমরা কেবল দুজন থাকবো না, তখন আমরা 3 জন হব। তুমি লাল শাড়ি পরবে, আমি সাদা পাঞ্জাবি, আর আমাদের কোলে থাকবে ছোট্ট একটা পাখি। ওহু মুহূর্তেই লজ্জায় লাল হয়ে উঠল, দুহাত দিয়ে নিজের মুখ চেপে ধরল। সে যেন স্বপ্নের চোখের ভেতরে আটকে রয়েছে। অব্রতার লজ্জামাখা মুখশ্রী দেখে হাসলো, কিন্তু সেই হাসির আড়ালে কতটুকু যন্ত্রণা ওহু জানল না। অব্রের শরীরে প্রতিটি স্নায়ু ব্যথায় অবশ্যই আসছে, তলপেটের যন্ত্রণা যেন ছিঁড়ে খাচ্ছে তাকে। তবুও নিজের ভেতর অন্য একরকম সুখ উপলব্ধি করলো।
হ্যাঁ, বাবা হওয়ার সুখ। অব্র নিজেকে প্রশ্নবিদ্ধ করে চলেছে বারবার। জীবন তাকে এমন এক নতুন সীমানার মুখোমুখি দাঁড় করিয়েছে, সেখানে তার পরিচয়ের সাথে যুক্ত হয়েছে আরেকটি অভিধান, বাবা। ভাবতেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। ছোট দুটো হাত একদিন তার আঙুল আঁকড়ে ধরবে, একদিন কেউ তার কানে নরম বুলি ছুঁড়ে পড়বে, বাবা। এক্ষুনি তার সেই ডাকের জন্য যেন পৃথিবীর সুখ উপচে পড়ছে। অবাক লাগছে সবকিছু অব্রের। আনন্দে ফেটে পড়তে ইচ্ছে করছে। ফ্লোরে বসে আছে অব্র, বারান্দার আলো আধারিতে চোখ স্থির। খাটে পিঠ থেকে হেলান দিয়ে আছে শরীর। পরনে হালকা হলুদ রঙের একটি গেঞ্জি, সাথে সাদামাটা একটা ট্রাউজার। তবে শরীরটার সঙ্গে সে যেন আর পেরে উঠতে পারছে না। তলপেটের টান, বাপাসে সেলাই, আঘাতের সে দাগ তাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে কষ্টের গভীরতা। একটার পর একটা ফোন আসছে অব্রের ফোনে, পরিচিত অপরিচিত সবার হতেই খোঁজ চলছে, কিন্তু অব্র ফোনটা বন্ধ করে রেখেছে। তখন সে আর কারোর সাথে কথা বলতে চায় না। তার প্রয়োজন নিঃসঙ্গতা, একাকিত্বতা। তার ভবিষ্যতের ছোট প্রাণটাকে বুকে জড়িয়ে ধরার আনন্দ পরিকল্পনা করছে সে। তাকে হাঁটতে শেখানো, কিংবা তার হাত ধরে শহর ঘুরে বেড়ানো। এক এক দৃশ্য অব্রকে উচ্ছ্বাসিত করছে। অশ্রুস্নিগ্ধ হচ্ছে সে বারবার। হাসি ফেটে পড়ছে তার চোখ জোড়ায়। অচেনা অচেনা অনুভূতির জোয়ার তাকে যেন ভেসিয়ে বয়ে নিয়ে বেড়াচ্ছে। হঠাৎই একটুখানি খুনসুটি মিশিয়ে ঠান্ডা স্বরে বলে ওঠে নিজেকে অব্র, কপালে হাত চেপে। কাঁধ পর্যন্ত চুলওয়ালা মেয়েটা নাকি আমার জীবনের ঘায়েল করে দিল। শালা কথাটা উচ্চারণ করতে নিজের অজান্তে হাসি ছড়িয়ে পড়ে অব্রের মুখে। ক্ষণিকে ওর কথা মনে পড়তেই অব্র শরীর কেঁপে ওঠে। তলপেটের বাপাসটা চেপে ধরে। ধীরে ধীরে সে উঠে দাঁড়ায় বসার আসন হতে। নীরবে পা টিপে টিপে নিজের শয়নকক্ষে। বিছানায় ওহু তখন গভীর নিদ্রায় মগ্ন, কোমল আলিঙ্গনে ডুবে আছে। অব্র আস্তে আস্তে এসে বসে পড়ে তার পাশে। মুহূর্তে তাকে টানে। অব্র আলতো করে হাত বাড়িয়ে রাখে ওহুর তলপেটে। অনুভব করে, হ্যাঁ, এখানেই তার রক্ত বইছে, তার অস্তিত্ব বেড়ে উঠছে নীরব স্রোতের মতো। অব্র এগিয়ে আসে আরো কাছে, চোখ ভিজে ওঠে অজানা আবেগে। তারপর নীরবে ভালোবাসার ছোট্ট এক চুমু আটে ওহুর কপালে। আজ 29শে ডিসেম্বর 2023। খানমহল ভোর থেকে লেগেছে উৎসবের আমেজ। শিফার বিয়ের আয়োজনে পুরো খানমহলের অন্য এক রাজ্যের রূপ নিয়েছে। চারদিকে সাজসাজ রব, ফুলের গন্ধে ভরে উঠেছে বাতাস। প্রতিটি পাপড়ি যেন সাক্ষী হচ্ছে নতুন জীবনের আহ্বানে। শিবাকে বউ সাজানো হয়েছে, মুখে লাজুক হাসি, চোখে হাজারো অজানা স্বপ্নের ঝিলিক। খানমহল তখনও ভরপুর আলো ঝলকানিতে। কিন্তু কিছুক্ষণের মধ্যে বিশাল গাড়িবহর এসে হাজির হলো। আসমিন পাটোয়ারির পরিবার। রাজকীয় শোভাযাত্রার মতো শিবাকে বিদায় জানানো হলো। সাথে গেছে নিহা, আসফি, শশী সহ পরিবারের অনেকেই। শিফার বিদায় মুহূর্তে চারদিকে কান্নার রোল পড়ে গেল। শিফার মা বুক চাপড়ে কেঁদে চলেছেন, আর আশেপাশে আত্মীয় স্বজন তাকে সান্ত্বনা দিয়ে। বাংলাদেশে ঘড়িতে তখন বাজে প্রায় রাত 1টা। অপরদিকে লন্ডনে তখন 4 ঘন্টা পেছনে। আর ঠিক তখনই আশা বসে আছে এক অচেনা বাড়ির কোণে। চারদিকে সুরে তালে তালে নাচছে মানুষ, হাসি শব্দে মুখরিত পরিবেশ। তবু আশাবের কাছে সেসব অর্থহীন। টেবিলে রাখা গ্লাস একের পর এক খালি করছে। মদের গাঢ় ঘ্রাণ হারিয়ে দিচ্ছে নিজেকে। চোখ লাল, মুখে বিষণ্ণতা, বুকের ভেতরে যেন ডুবে আছে ব্যর্থ চেষ্টা। হঠাৎ আশাবের ফোন কেঁপে ওঠে। ভাইব্রেশন দেখে বুঝতে পারে। ধীরে কাঁপা হাতে ফোনটা তুলে নিয়ে কানে চেপে ধরে। ওপাশ থেকে অব্রের কণ্ঠ, কিরে কই তুই? আশা মৃদু ফিসফিস করে বাড়ির নাম জানায়। কথা বলার শক্তিটুকু নিস্তেজ। শোনা মাত্র অব্র গলা দীর্ঘ হয়ে ওঠে। তুই এখানে থাক, আমি আসছি। আর কথা না বাড়িয়ে অব্র ফোন কেটে দেয়। অব্র জানে আজ শিফার বিয়ে, আর এই দিন আশাব নিশ্চয়ই ভেসে যাবে হতাশায় উল্টোপাল্টা পথে। তাই সময় নষ্ট না করে গাড়ি নিয়ে ছুটে বাড়ির দিকে। অল্প সময়ে পৌঁছে যায় সে। বার ঘরে ঢুকতেই ভেসে আসে মদের ঝাঁঝালো গন্ধ। এক কোণে বসে আছে আশাব। তাকে টেনে তোলে অব্র। আশাব তখন নেশায় একদম বোধ হয়ে আছে, নিজেকে সামলাতে পারছে না। অব্র কাঁধে ভর করে উঠে সে কোনো মতে হাঁটছে। তবু বার থেকে বের হওয়ার সময় গ্লাস
সময়ও গ্লাস ছাড়ে না, এক হাতে এখনো ধরে রেখেছে মদের বোতল। অব্র ধীরে ধীরে তারকে বাইরে নিয়ে আসে, গাড়িতে বসিয়ে দেয় আর নিজে গিয়ে মিটিয়ে নেয় বারের বিল। তারপর দ্রুত গাড়ির স্টিয়ারিংয়ে হাত রাখে, ইঞ্জিন স্টার্ট করে। বাইরে রাতের নিস্তব্ধতা, ভেতরে গাড়ির অন্ধকার। অব্র চোখে চিন্তার ছায়া, আর আশাপ তখনও মাতাল হয়ে বসে আছে, অজানা শূন্যতায় ডুবে। নেশার ঘোরে আসক্ত, আধবোঝা চোখ, কণ্ঠে দিয়ে তাকিয়ে আছে সে। অব্র গভীর স্বরে প্রশ্ন ছুড়ে দেয়, কাল কয়টা বাজে তোর ফ্লাইট রয়েছে? আশাপ কিছু না বলে ধীরে হাতে আঙ্গুল তোলে, 6 দেখায়। অর্থাৎ 6টায় তার ফ্লাইট। চিরদিনের জন্য লন্ডন ছেড়ে বাংলাদেশে ফিরবে সেই ফ্লাইট। গাড়ি তখন লন্ডনের হাইওয়ে ধরেছে, ঠান্ডা বাতাস জানালা পেরিয়ে ঢুকছে ভেতরে। বাংলাদেশে গিয়ে সবকিছু ভুলে গিয়ে নিজেকে একটু নতুন করে সুযোগ দে। সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। আজ ব্যর্থ, আগামী দিনের স্মৃতি নিয়ে আর কত থাকবি বল। আচ্ছা, শিবা এখন কি করছে রে? অব্র নিশ্চয়ই আসিমের সাথে আছে। হয়তো এখন তার বুকে মাথা রেখেছে, হয়তো আসিম তার হাত ধরে রেখেছে। আর কত কি, আজ থেকে তারা একসাথে থাকবে ভাই। আমি এটা কেমন মানি বল, যারে আমি এতদিন ধরে ভালোবাসছি আজ সেই মানুষটা অন্য কারো। ভাই অন্য কারো হয়ে গেছে। আজ তো তাদের ফুলসজ্জা। শেষ কথাটা বলতে গিয়ে আশাপ আবার হেসে ওঠে। টু ফেস ইন লাভ, ওয়ান ইজ ফাইন মোবারক, টু মোবারক, দারুদ মোবারক। আশাপ ভাঙা হাসে, হেসে হেসে কথাগুলো শুনে যায় সে। কিন্তু তারপর দুজনের মাঝে নেমে আসে দীর্ঘ নীরবতা। পুরো রাস্তা জুড়ে কোনো শব্দ নেই, শুধু গাড়ির ইঞ্জিনের মৃদু শব্দ। অবশেষে অব্র গাড়ি থামে আশাপের বাড়ির সামনে। নেশাগ্রস্ত আশাপকে কাঁধে ভর করিয়ে ভেতরে দিয়ে আসে। রুমের ভেতর ঢুকিয়ে ধীরে ধীরে তার শার্ট খুলে দেয়, বিছানায় শুয়ে দিয়ে অব্র স্নিগ্ধ কণ্ঠে বলে, আমি ঠিক 5টায় আসবো তোকে নিতে। এই অবস্থায় তুই একা এয়ারপোর্টে পৌঁছাতে পারবি না। আর মদ খাস না, একটু ঘুমা। এই বলে দরজা বন্ধ করে বেরিয়ে যায় অব্র। কিন্তু অব্র চলে যেতেই ঘরের ভেতর নীরবতা ভেঙে যায়। অন্ধকার ঘরে আলো জ্বালিয়ে বিছানা থেকে ধীর পায়ে উঠে বসে আশাপ। টলতে টলতে এগিয়ে যায় টেবিলের দিকে, হাতে তুলে নেয় আবার সে মদের বোতল। আর সে আর বিছানায় বসে থাকে না, ফ্লোরে বসে পড়া একা। বোতল থেকে সরাসরি চুমুক দিয়ে মদ ঢালে গালে, গলায়। তারপর ধীরে ধীরে ল্যাপটপ অন করে। চোখের সামনে ভেসে ওঠে সিফার হাসিমাখা ছবি, সাজানো বইয়ের মুখ। চোখে ভিজে ওঠে তার। ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে সব কল্পনা করে এই মুহূর্তে শিফা কি করছে, কেমন আছে, কি করে হাসছে অন্য কারো পাশে, কেমন লাগছে তার স্পর্শ। আহা, তার মায়াবতীকে। মন প্যালেসে শত দরজা ঠেলে ভেতরে ঢুকতে সামনে এসে দাঁড়ালো ওহো। অব্রের পরনে শার্টের বোতাম আলগা করতে করতে হাসিমাখা কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, কি ব্যাপার ম্যাডাম? ও সোজা সাপটা প্রশ্নের উত্তর দিল, কোথায় গিয়েছিলেন আপনি? অব্র জুতাসই সড়কে উত্তপ হলো, আশাপের সাথে দেখা করতে। কাল সকালে সে বাংলাদেশে ফিরে যাচ্ছে। কথাটি শুনে ওহু স্তব্ধ হয়ে গেল। বিস্ময়ে চোখ মেলে তাকালো অব্রের দিকে। কি, কালকে আশাপে চলে যাচ্ছে? কখন, কবে, আর ফিরবে কবে লন্ডনে? অব্র একটানে ওকে নিজের বুকে নিয়ে নিল, তার ঘন চুলে মুখ ডুবিয়ে দিয়ে নরম গলায় ফিসফিস করে বলল, না মিস চন্দ্রা, আশাপ আর লন্ডনে ফিরবে না। এই একেবারে বিদায় নিল। কাল ভোর 6টায় ফ্লাইট, তবে এই সময় বাদ দিয়ে এখন দ্রুত নিচে এসো, আমি খাবার গরম করছি। এ কথায় বলেই অব্র ওকে ছেড়ে দিল, সোজা নিচে নেমে গেল। কিন্তু ওর মাথায় যেন ঝড় বইছে। অন্য খাতায় এক ধরনের অজানা শূন্যতা তাকে অস্থির করে তুলেছে। তাড়াহুড়ো করে নিজের রুমে ঢুকে ফোন বের করে, আঙ্গুল কাঁপতে কাঁপতে নাম্বার ডায়াল করলো অলকার। ফোন ধরতেই ওহু সব ঘটনা শোনালো। শুনে আলকা আগুন হয়ে উঠল, ক্ষিপ্ত গলায় গেল আশাপের ওপর চেতে। অল্প কথায় ওহুর কাছ থেকে আশাপের বাসার ঠিকানা জেনে নিল। লন্ডনের মতো শহরে বড় হয়ে ওঠা আলকার কাছে এত রাতে বাইরে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। তাই তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে গেল। অস্বাভাবিক কিছু মনে হয়নি তার। রাস্তাগুলো তখন প্রায় ফাঁকা, বাতির ঝলকানি নিস্তব। শহর আর রাজস্বময় হয়ে উঠেছে। আশাপ বাসাতেই আশাপের বাসার সামনে গিয়ে পৌঁছাতেই সে এক মুহূর্ত থামলো। বিশাল ডুপ্লেক্স বাড়ির গেট, পাহারা দিচ্ছে এক প্রহরী। আলকা খানিকটা ধীর কণ্ঠে বলল কৌশল অবলম্বন করে, আমি ওহু, আপনার স্যারের কাজিন। ওহু নাম শুনতেই ওয়াচম্যান আর কোনো প্রশ্ন করে না, গেট খুলে দেয়। অলকা সাধারণ ভঙ্গিতেই ভেতরে ঢুকলো। বুকের ভেতর কেমন অজানা সংখ্যা। কলিং বেল চেপতেই ভেতর থেকে শোনা গেল ধীর পদক্ষেপের শব্দ। আশাপ তখন মদের বোতল হাতে সন্ধি করছে। কিছু মুহূর্তেই দরজা খুললো আশাপ। অর্ধনগ্ন দেহ, লালচে মুখ, মুখ থেকে তীব্র মদের গন্ধ ছড়াচ্ছে।
সে তো কল্পনাও করতে পারেনি এ সময় এখানে আলকাকে। আশরাফের এমন অবস্থা দেখে আলকাও যেন অবাক, তোতলানো কণ্ঠে বলল, আপনি চিনেছেন আমাকে? কিন্তু আশরাফের কানে কোনো শব্দ পৌঁছালো না। নেশায় বোধ হয়ে দৃষ্টি শূন্য। মনে মনে শুধু শিফার মুখ ভেসে উঠল। নিজের সামনে দাঁড়িয়ে থাকা অলকাকে সে ভুলে শিফা ভাবে। মস্তিষ্ক নিয়ন্ত্রণ হারিয়ে যায়। অলকা বিপদের আভাস পেয়ে দ্রুত পেছন ঘুরল, বেরিয়ে যেতে চাইলো, কিন্তু হঠাৎই আশাপ হাত বাড়িয়ে শক্ত করে ধরে ফেললো তার কবজি। ভয় ছটফট করলো আলকা, হাঁপাতে লাগলো সে। প্লিজ ছাড়ুন। কিন্তু সেই শব্দ পৌঁছালো না আশাপের কর্ণকুহরে। নেশায় অন্ধকারে সে কেবল একটু মুখকে দেখতে পেল, শিফার মুখ। সে বিভ্রমের ন্যায় আবেগে বিষমতের ঘরে টেনে নিল আলকাকে নিজের দিকে। মুহূর্তে নিজের ঠোঁট জোড়া চেপে ধরলো আলকার ঠোঁটে, মুহূর্তে নিজের ঘনিষ্ঠ দেহ জড়িয়ে ধরলো তাকে। আশাপ আলকার হাতে হতে শক্ত করে ধরে রাখলো। আলকার চোখ থেকে টপটপ করে গড়িয়ে পড়লো অশ্রু। সেই অশ্রুবিন্দু আশাপের ত্বক ভিজিয়ে দিলেও স্পর্শ করলো না অন্তরকে, কারণ মদের ভেজা মস্তিষ্ক আর হৃদয় তখন সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন। রাতের নিস্তবতার সাক্ষী হয়ে রইল সেই ভ্রমের, যেখানে এক ভুল আবেগ গ্রাস করেছে দুটো মানুষের নিয়তি। লন্ডনের ভোর তখনও স্নোফলের কোমল চাদরে ঢাকা। আকাশ থেকে অনবরত পড়ছে শুভ্র তুষার। শহরের প্রতিটি ইট পাথরে ঢেকে যাচ্ছে এক নতুন সাদা আচ্ছাদন। তবু নগরীর রাত এখনো শেষ হয়নি। কোথাও ক্লান্ত তরুণ তরুণীরা পার্টির মর্দিনায় ডুবে অচেতন হয়ে ঘুমে, আবার কোথায় ক্যাসিনোর ঝলকানো আলোয় উঠছে হাজার হাজার পাউন্ড। ঘড়ির কাঁটায় তখনও ভোর 4টার ঘরে এসে থেমেছে। হঠাৎ আশাফের বাড়ির দরজায় বেজে উঠল কলিং বেল। বেলেই বিরক্তি শব্দ। দরজায় আসলে খোলাই ছিল, তবুও ঘন্টা বেজে চলল নির্বিচ্ছিন্নতা ভাবে, যেন কেউ এক নাগারে আঙুল চেপে ধরে রেখেছে। মদ্যপান আর প্রেমের নেশায় ডুবে থাকা আশাপ চমকে চোখ মেলল। ঝিলমিল করা মাথাটা ভারী লাগছে, বুকের ভেতরটা কেমন অস্বস্তিতে ধুকপুক করছে। বিরক্তি হয়ে দুহাত থেকে কপাল চেপে ধরল, বিছানা থেকে ধীরে ধীরে উঠে বসল। পুরোপুরি খোলার আগেই সাথে সাথে যেন মাথার ভেতরে চেপে উঠলো কেমন করে। মনে হলো আকাশটা যেন তার মাথার উপর ভেঙে পড়লো হঠাৎ। রুমের ছন্ন ছাড়া অবস্থা দেখে চোখে পড়তে তার বুকের ভেতর হিমশীতল শিহরণ জেগে গেল। বিছানায় চাদর এলোমেলো, টেবিলের ওপর পড়ে আছে গ্লাস আর বোতল, মেঝেতে গড়িয়ে আছে কিছু অজানা কাগজপত্র। নিজেদের অবস্থা দেখে মুহূর্তেই সব নেশা উবে গেল। আতঙ্কের ছায়া ধীরে ধীরে নেমে আসলো তার চেহারায়। কিন্তু কলিং বেলে লাগাতার আওয়াজ তাকে টেনে নিতে পারল না বর্তমানের দিকে। সে তাড়াহুড়ো করে একটা টাওয়াল গায়ে জড়িয়ে নিল, দরজা দিকে এগিয়ে গেল। দরজা খুলতে দেখলো দাঁড়িয়ে থাকা ওয়াচম্যানকে দেখে থমকে গেল আশাপ। ওয়াচম্যানের মুখে কোনো অস্বাভাবিকতার ছাপ নেই, বরং হাসি মুখে আওড়ালো, স্যার, সকাল 4টা বাজে। আপনি বলেছিলেন আপনাকে ডেকে দিতে, তাই এলাম। আপনার তো সকাল 6টার ফ্লাইট আছে বাংলাদেশের উদ্দেশ্যে। কথাটা বলে ওয়াচম্যান পেছন ঘুরে চলে গেল। কিন্তু আশাপ, সে তখনও দরজার ফাঁকে দাঁড়িয়ে আছে, নিথর হয়ে শুকনো চোখে অবিশ্বাসের কুয়াশা জমে উঠেছে। ওয়াচম্যানের কথা তার কানে আসতেই কিন্তু সে মস্তিষ্কে পৌঁছালো না। বুকের ভেতর হঠাৎই কেমন যেন ঢেউ জেগে উঠল। কেন রুমটা এমন ছন্ন ছাড়া? গত রাতে আসলে কি হয়েছিল? সবকিছু আশাপের মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল। চোখ দুটো ক্লান্ত, মস্তিষ্ক ঝাপসা। গত রাতের কোনো ঘটনার সঙ্গে স্মৃতির মিল খুঁজে পাচ্ছে না সে। ওয়াচম্যান দরজার সামনে থেকে সরে যেতে বিরক্তি ও অস্থির ভঙ্গিতে আশাপ দরজা জোরে ঠাস করে বন্ধ করে দিল। বিছানার ধারে বসে আশাপ দু হাত দিয়ে মাথায় চেপে ধরল, চেষ্টা করলো মনে করার গতকাল রাতে আসলে কি ঘটেছিল, কিন্তু না। স্মৃতির পর্দায় কোনো স্পষ্ট চিহ্ন ভেসে উঠল না। আর্ধেক আর্ধেক টুকরো টুকরো ঘটনা মনে পড়ল। কাল রাতে বাইরে বসে ড্রিঙ্কস করছিল আর অব্র বারবার ফোন করছিল তাকে। তারপর একটা দৃশ্য মনে আছে, মনে নেই কাকে সে দেখেছিল, কার সঙ্গে কথা হয়েছিল, এমনকি কে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিল সেটাও তার অজানা। এমনকি এই বদ্ধ রুমের ভেতরে কি হয়েছিল। রাগ আর অস্বস্তিতে আশাপ নিজেকে ধমক দিয়ে চিৎকার করে উঠল। বুকের ভেতর ভয় আর দুশ্চিন্তা একসাথে জট বেঁধে গেছে। চোখে যেদিকে পড়ে রুমের সবকিছু অগোছালো, বিশৃঙ্খল। তার থেকেও বড় চিন্তা আশাপের নিজের অবস্থা। টেবিলের ওপর গ্লাস ভাঙা, সোফায় কুশন এলোমেলো, মেঝেতে অজানা দাগ। যেন এখানে এমন কিছু ঘটে গেছে যা ঘটনার কথা ছিল না। হঠাৎ বুকটা ধড়ফড় করতে লাগলো। আশাপ হঠাৎ ঘাড়ে হাত রাখতে আটকে উঠল। আঙুলে লেগে থাকা জ্বালা বেদনা করছে। আয়নার সামনে তাকাতে স্পষ্ট শরীরে নানান জায়গায় খামচানো দাগ, কোথাও কোথায় ত্বক কেটে রক্ত জমাট বেঁধে আছে।
প্রতিটা দাগ একটা দৃশ্যই ভয়ঙ্কর সাক্ষী বহন করছে। আর দেরি করা উচিত হবে না ভেবে আশরাফ দ্রুত গেঞ্জি গায়ে চাপালো, তাড়াহুড়ো করে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। সিঁড়ি বেয়ে নেমে ওয়াচম্যানকে দূর হতে লক্ষ্য করলো। উদ্রবাতী চোখ এগিয়ে ওয়াচম্যানকে ভুরুকচকে জিজ্ঞাসা করলো, স্যার কোনো সমস্যা? আশরাফ সময় নষ্ট না করে সরাসরি প্রশ্ন ছুড়ে দিল, কাল রাতে কে কে এসেছিল আমার বাড়িতে, আর আমাকে কে এনেছিল এখানে? ওয়াচম্যান এক মুহূর্ত ভেবে উত্তর দিল, কাল রাতে আপনাকে অব্র স্যার নিয়ে এসেছিল স্যার। তিনি যাওয়ার পরপরই একটা ম্যাডামও এসেছিলেন। কথাটাগুলো শুনে আশরাফের চোখ ভয়ঙ্কে আটকে গেল। বুকের ভেতর জমে থাকা ভয়গুলো যেন অস্বস্তি দিচ্ছে। কষ্টকর দৃশ্য। সে আর প্রশ্ন করলো না, কোন মেয়ে? ওয়াচম্যান এবার কিছু ভাবলো, চোখ কুচকে স্মৃতি টানলো, তারপর ধীরে ধীরে বলল, স্যার নামটা ও বলেছিল। আপনার কাজিন বোন হয় যে? কথাটুকু শোনা মাত্রই এক মুহূর্তে আশরাফের বুক কেঁপে উঠল। ওয়াচম্যানের কথা ঠিক বিশ্বাসযোগ্য নয়। কাপা হাতে নিজের ফোন বের করে ওর ছবি দেখিয়ে ওয়াচম্যানকে, গলা শুকনো, চোখ জল করছে, উৎকণ্ঠা চাপছে। এই সেই মেয়েটা? ওয়াচম্যান মাথা নাড়ল জোরে, দৃঢ়ভাবে বলল, না স্যার, এই মেয়ে না। তবে দেখতে পাই এরকমই ছিল, পার্থক্য শুধু চুলে। ওই মেয়েটার মাথার সামনে বক কাটিং করা চুল, ছোট ছোট, একেবারে কোরিয়ানদের মতো কাটিং চুলের। কথাগুলো শেষ করতে আশরাফের শরীরের ভেতরে হিমশীতল শিহরণ বয়ে গেল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, আতঙ্কে চোখ বড় বড় হয়ে উঠল। কারণ আশরাফ জানে অলকার চুলের কাটিং ঠিক একই রকম, সামনে ছোট, পেছনে লম্বা। এই এক্সপেরিমেন্ট হেয়ারস্টাইল। কিন্তু সমস্যা হলো আলকার কোনো ছবি আশরাফের কাছে নেই, প্রমাণ দেখিয়ে নিশ্চিত হওয়ারও উপায় নেই, কেবল মনের ভেতর ভয় আর সংখ্যা ঢেউ নিয়ে ঘুরপাক খেতে লাগলো। হয়তো আলকা এসেছিল, আলকা ছাড়ের কেউ হতে পারে না, কারণ অহুর পরিচয় দিয়ে এই বাড়িতে প্রবেশ করার মতো অধিকার আর কারো বা সাহস হবে না, অন্তত আশরাফের জানা মতে। দুয়ে দুয়ে চার মিলতে আশরাফের আরও সময় লাগলো না। কিন্তু যদি সত্যি সে হয়ে থাকে, তবে কেন এসেছিল? অব্র চলে যাওয়ার পর সে বা কেন হাজির হলো? কি ঘটনা হয়েছে এই চার দ্বারের ভেতরে, যার চিহ্ন আশরাফের মস্তিষ্ক নাড়িয়ে তুলল। মুহূর্তেই সে বেলঘড়ির দিকে মতো ঘুরে ফিরে সময় এগিয়ে চলল, অথচ উত্তরগুলো অন্ধকারেই রয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটা তখন ভোর 4:18 ছুটেছে। নিস্তব্ধ লন্ডনে ভোর কাটিয়ে মিনিটেই যেন আলাদা ভোর বইতে শুরু করে আশরাফের জন্য। আজ সকাল 6টায় তার ফ্লাইট, চিরদিনের জন্য লন্ডন ছেড়ে বাংলাদেশে ফেরা। কিন্তু বুকের ভেতরে গভীর এক অস্থিরতা জমা, যেন অদৃশ্য এক শিকল তাকে আঁকড়ে ধরে রেখেছে, যা না ভেঙে সে যাত্রা শুরু করতে পারবে না। কারণ গত রাতের ঘটনার রহস্য এখনো অমীমাংসিত, ভোরের কুয়াশার মতো অস্পষ্ট, অথচ তারা ছায়া পুরোপুরি গ্রাস করেছে আশরাফকে। নিজের মনকে সে প্রশ্ন করছে, আমি কি ভীরুর মতো পালিয়ে যেতে পারি? সত্যিটা না জেনে কি করে সম্ভব? উত্তর স্পষ্ট না। যদি সত্যি গত রাতে এমন কিছু ঘটে থাকে যা তার ধারণার বাহিরে, তবে নিজেকে সে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। আর যে সেটার সংখ্যা রয়েছে, সে অপরাধ বোধে ধীরে ধীরে নিজেকে ছিঁড়ে খাবে, তিলে তিলে ধ্বংস করবে নিজেকে। সত্য জানার একটি পথ বাকি, আর সে পথের নাম হচ্ছে আলকা। হ্যাঁ, শুধু আলকাই পারবে গত রাতে কি হয়েছিল। হয়তো সেই একমাত্র সাক্ষী, কিংবা হয়তো সেই অন্ধকার সাক্ষীর রহস্যের কেন্দ্রবিন্দু। দ্বিধা না করে আশরাফ উঠে দাঁড়ালো। চারদিকে তুষার ঢাকা লন্ডন এখনো আদো ঘুমে, কিন্তু তার চোখে ঘুম নেই, কেবল ভয় আর দৃঢ়তা। ঘড়ির কাঁটা তখন 4:30 ছুঁই। সে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিল। ঠান্ডা কুয়াশা ভেদ করে হেডলাইটের আলো আঁকড়ে ধরল, সামনে ছুটে চলল রাস্তায়। আলকার বাড়ি চেনে আশরাফ, সেই পরিচিত ঠিকানায় এখন তার একমাত্র গন্তব্য। মনে পড়ল সেদিনের কথা, যেদিন আলকা তার ব্লেজারটি ফিরিয়ে দিয়েছিল। সেই দিনই প্রথমবার আলকার বাড়ির সামনে গাড়ি থামিয়েছিল সে। আজ আবার সেই বাড়িতেই, সেই দিকে ছুটছে সে। তার উদ্দেশ্য এবার সম্পূর্ণ ভিন্ন। তার ভেতরের অস্থিরতা প্রতিটা মাইল ফলকের সাথে আরো বেড়ে যাচ্ছে। জানালার বাইরে তুষার, ভেতরে ধীরে ধীরে সাদা চাদরে ঢেকে যাচ্ছে। আর আশরাফের বুকের ভেতর জমাট বাঁধা অজানা এক শঙ্কা। আলকা কি সত্যিই জানে সবকিছু? যদি সত্যি জানে, তবে কেন সে সত্যিটা আশরাফকে শুনতে হবে? সকাল তখন প্রায় 5টার কোঠায়। অন্ধকার ভেদ করে আলো ধীরে ধীরে শহরের রাস্তায় নেমে আসছে। এমন সময় অব্রের গাড়ি এসে দাঁড়ালো আশরাফের বাড়ির সামনে। গেটের পাশে দাঁড়িয়ে থাকা ওয়াচম্যান তাকে দেখে এগিয়ে এলো। অব্র কিছু বলার আগে জানালো, স্যার একটু আগে আশরাফ স্যার গাড়ি নিয়ে বের হয়ে গেছে। কথাটা শুনে অব্র এক মুহূর্তের জন্য থমকে গেল। বুকের ভেতর ধক করে উঠল। বিস্ময় তার চোখে, আতঙ্ক আর অবিশ্বাস মিলে মিলে একাকার। সেই ছেলেটাকে সে গতকাল রাতে মাতাল অবস্থায় বার থেকে টেনে হিঁচড়ে এই বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিল, যার ভোরে সুস্থ হয়ে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানো সম্ভব কিনা তা জানা নিশ্চয়তা ছিল না তার। সেই লোক কিনা ভোর সময়ের আগেই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে।
অবিশ্বাস চেপে ধরে অব্র গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, কোথায় গেছে? এয়ারপোর্ট নাকি? ওয়াচম্যান মাথা নাড়ল, ধীরে উত্তর দিল, মনে হয় না স্যার, কারণ তিনি গেঞ্জি পরে বের হয়ে গেছে, সাথে ব্যাগ বা লাগেজ কিছুই নেয়নি। কথাগুলো শুনে অব্রের কপালে ভাঁজ পড়ল। বুড়ো কুচকে গেল গভীরভাবে। এত ভোরে লাগেজ ব্যাগ ছাড়া আসাব কোথায় যেতে পারে? প্রশ্নটা মাথার ভেতরে বারবার ঘুরপাক খেতে লাগলো। অব্র আর দেরি করলো না, ওয়াচম্যানকে বিদায় জানিয়ে বাড়ির ভেতর ঢুকলো। ওয়াচম্যানের কাছে ছিল বাড়ির ডুপ্লেক্স চাবি। দরজা খুলে যখন ড্রয়িং রুমে পা রাখলো, তখন চোখে বিস্ময় ছানাবড়া হয়ে গেল। চারপাশের দৃশ্য অবিশ্বাস্য। রুম একেবারে এলোমেলো, চেয়ার কুশন ছিন্ন বিছানো, টেবিলে গ্লাস ভাঙা, মেঝেতে পড়ে আছে কাগজপত্র, অজানা দাগ, যেন গত রাতে এখানে ভয়ঙ্কর যুদ্ধ ঘটে গেছে। অব্রের বুকের ভেতর ভয়ঙ্কর আতঙ্ক চেপে ধরল। কিন্তু সে কিন্তু সে এক মুহূর্ত দেরি করলো না, তড়িঘড়ি করে আশাবকে কল দিল, কিন্তু একেবারের জন্য লাগলো না। অজানা নীরবতায় ফোন লাইনের ওপাশ থেকে দম বন্ধ হয়ে আসলো যেন। সময় দ্রুত ঘনিয়ে আসছে, ফ্লাইটের মাত্র 1 ঘন্টা বাকি, অথচ আশাবের কোনো খোঁজ নেই। অব্র কপালে উৎকণ্ঠা ভাঁজ ছিটে পড়ল। ঘড়ির কাঁটা তখন ভোর 5টা বেজে 7 ছুঁই ছুঁই। হালকা কুয়াশার ভেতরে আশাপের গাড়ি এসে থামলো অলকাদের দোতলা বাড়ির সামনে। গাড়ি সাইডে রেখে সে দ্রুত ভেতরে প্রবেশ করলো। লন্ডনে সে সাধারণ কংক্রিটের গম্বুজ বাড়িগুলো শহরতলি রাস্তার সার বেঁধে দাঁড়িয়ে আছে, অলকাদের বাড়ি ঠিক সেই রকম। দরজায় কলিং বেল বাজাতে কিছুক্ষণের মধ্যে বৃদ্ধা পরিচিকা দরজা খুলে দিল। ভেতরে আলকা আছে? আমি ওর বন্ধু। পরিচিকা মাথা নেড়ে সম্মতি জানায়। ভেতরে আসুন, আলকা ছাদে আছে। একটু দ্বিধা নিয়ে অস্বস্তি নিয়ে আসা ভেতরে পা রাখলো। সে জানতো আলকার মা বাবা বাড়িতে আছে, তবে ঘুমের রাজে তলিয়ে আছে এখনো। লন্ডনের মতো অভিজাত শহরে বন্ধুর আগমন কোনো অস্বাভাবিক ব্যাপার না। পরিচিকার সিঁড়ির দিকে দেখিয়ে দিল, আর আশাব দেরি না করে দ্রুত ছাদে উঠে গেল। ভোরের নরম আলো ছেকে আছে লন্ডনের বুক চিরে। ছাদের এক কোণে কাঠের বেঞ্চিতে বসে আছে আলকা, পিঠ দিয়ে তাকিয়ে। আশাব সোজা গিয়ে তার সামনে দাঁড়াতে আলকা হালকার হঠাৎ কেঁপে উঠল। গত রাতের অস্থির স্মৃতি মুহূর্তেই তার মস্তিষ্ক ঝাঁকিয়ে দিল। সে ভয়ঙ্কর চোখে দ্রুত উঠে দাঁড়াতে কয়েক কদম পিছিয়ে গেল। আপনি এখানে কেন? আশাবের কণ্ঠ গুমট, আসলে স্তব্ধতা। আমি এসেছি একটা কথা জানার জন্য। আলকা মুখ ফুরিয়ে নিল দৃঢ় কণ্ঠে। কি কথা? গতকাল রাতে আপনি কি আমার বাসায় গিয়েছিলেন? প্রশ্ন শুনতেই আলকার বুকের ভেতর তোলপাড় হলো। ঢোক গিলে ক্ষীণ কণ্ঠে বলল, হ্যাঁ গিয়েছিলাম। এবার উত্তর পেয়েছেন তো, এখন দয়া করে চলে যান। কথাটা আশাবের কাছে বিদীর্ণ লাগলো। প্রশ্নের জট একে একে খুলে গেল। উত্তরটা তাকে যেন গভীরভাবে অন্ধকারে ঠেলে দিল। নিজের ওপর ঘৃণায় সে বিষে উঠল, যাতে দাঁত চেপে গলায় ব্যথা মিশিয়ে ফেটে পড়ল। কেন গিয়েছিলেন? অলকা নির্লিপ্ত স্বরে বলল, আজ তো আপনি বাংলাদেশে ফিরে যাচ্ছেন, তাই। আপনাকে বলে আপনাকে কে বলেছিল আজ আমার ফ্লাইট? আর ঠিকানা কোথায় পেলেন? আলকা ঠোঁট চেপে ধরে সোজা উত্তর দিল, ও দিয়েছে। এই বলে সে সামনের দিকে এগিয়ে গেল। ঠান্ডা হওয়ার সাথে তার কণ্ঠেও কাঁপন জড়তা মেশানো। সময় নষ্ট করবেন না, আপনার ফ্লাইট মিস হয়ে যাবে, দয়া করে চলে যান। এই বলে আলকা চোখ তুলে তাকালো আশাফের চোখে। একদিকে যেসব চোখের সে ব্যক্তিত্বের দীপ্তি খুঁজে পেত, আজ সে নিঃসঙ্গতায় ঘৃণা খুঁজে পাচ্ছে। আশা হঠাৎ ভেঙে পড়ল শব্দের ঝড়ে। কিভাবে ফিরে যাব? আপনি তো আমার ফেরার পথ বন্ধ করে দিলেন, ভুলের মায়াজালে আটকে ফেললেন। এই ভুল আমাকে ধ্বংস করছে, আমাকে নয়, আমার অস্তিত্বকে। যদি জানতে পারতাম আমাকে কতটা ঘৃণা হচ্ছে নিজের প্রতি, কতটা ক্রোধে পড়ছি আমি, হয়তো শান্তি নিতে পারতাম নিঃশ্বাস। বিশ্বাস করুন আলকা, আমার মরে যেতে ইচ্ছা করছে। এই অন্যায় আমার কাছে নিজের ফসল মনে হচ্ছে। ছি, কি একটা নিছক দুর্ঘটনা। তবুও দয়া করে, আমার কারণে আপনি ভুক্তভোগী। আলকা তিক্ত হাসি, ঠোঁটের বাঁকা সে হাসি জমানো যেন বিষাদ। তাহলে কি দয়া করে সেই দায়ভার পরিশোধ করতে এসেছেন? অপরাধ মোচন করতে এসেছেন, নাকি শুধু সস্তা সান্ত্বনা দিতে? শব্দগুলো ছুরির ফলার মতো বিঁধল আশাফের বুকে। মুহূর্তে সে থমকে গেল। সত্যি তো, সে কি দয়া মেটাতে এসেছে, নাকি কেবল সান্ত্বনার পর্দা ফেলতে? উত্তর দেবার আগে আলকা তীব্র স্বরে জিজ্ঞেস করলো, চুপ কেন? বলছে না যে ভীরুর মতো নিজের দেশে পালিয়ে না গিয়ে এখন এসে সান্ত্বনা বিলাতে চান? শুনুন, আপনার সান্ত্বনা আমার কোনো প্রয়োজন নেই, দয়া করে চলে যান। কথাগুলো শেষ করতে হঠাৎ পেছন থেকে আশাফের কণ্ঠ ভেসে এলো, যদি বলি আমি দয়া মেটাতে এসেছি? আলকা তীব্রতা নিয়েই ঘুরে দাঁড়ালো, যাতে দাঁত চেপে আগুন ঝারিয়ে কথার উত্তর, তাহলে বিয়ে করুন আপনি, কারণ আপনার কাছ থেকে আমি ভালোবাসা চাইতে পারবো না। দয়া মেটানোর ভেতরে ভালোবাসা জন্মায় না, আর দূরদেশে প্রেম তো
আমার ভাগ্যে নেই। আলকার মুখে এক চিলতে হাসি টেনে শীতল সুরে বলল, ভালোবাসা আমার জীবনে এক অভিশাপ। আপনাকে বিয়ে করলে কখনো আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি অন্য কাউকে ভালোবেসেছি, যাকে এখন অন্য কারো সংসারে দেখতে হয়। আমি তাকে ভুলতে পারি না, আর না কোনোদিন পারবো। এবার বলুন, যাকে ভালোবাসতে পারবো না, যার হৃদয়ে অন্য কাউ চিরকাল বেঁচে থাকবে, তার সাথে কি সংসার করবেন আপনি? আলকা নিশ্চুপ, বুকের ভেতর তীব্র শূন্যতা বরফ জমিয়ে দিয়েছে। কষ্টটা যেন তার কেবল প্রবলই হচ্ছে আশাপের মুখে অন্য কাউকে ভালোবাসার স্বীকারোক্তি শুনে। আশাপ ধৈর্যহীন কণ্ঠে আবারও বলল, কি হলো, উত্তর দিন। অলকা নিঃশব্দ থেকে হঠাৎ কেঁপে উঠল, ভারী কণ্ঠে কান্নার সুরে। সংসার করতে পারবো, তবে একটা শর্তে। যদি আপনি কোনোদিন আমায় ভালোবেসে নাও পারেন, আমি তো মেনে নিব, কিন্তু আমার অর্ধাঙ্গ হয়ে যেন যদিও অন্য কাউকে ভালোবেসেছেন, আমি সেটা কোনোদিনও সহ্য করতে পারবো না, কারণ কারণ আমি সত্যি আপনাকে ভালোবাসি। শব্দগুলো বের হতে হালকা ভেঙে পড়লো কান্নায়, অশ্রু গড়িয়ে পড়লো অজস্র, ঠুকরে উঠলো কণ্ঠ। আমি ছোটবেলা থেকে একা, কেউ আমার বন্ধু হতে চাইতো না, আমি হয়তো মিশতে পারতাম না তাই। কিন্তু আসলে আমি ভেতর ভেতর কতটা ভেঙে পড়েছি সেটা শুধু আমিই জানি। আপনি আপনার দুঃখ নিজের প্রিয়জনকে হারানোর, কিন্তু আমার দুঃখ কি, আমি কোনোদিনও মা হতে পারবো না। 9 বছর বয়সে অসুখে হারিয়েছি মাতৃত্বের অধিকার, তখন বুঝতাম না সেটি কি। ভেবেছি কেউ কি আমাকে বিয়ে করবে না, কেউ কি আমাকে কোনোদিন ভালোবাসবে না। এই অভিজাত শহরে কেবল সুযোগ খোঁজে, ভালোবাসা নয়। আমি সবসময় একা থেকেছি, কিন্তু কাউকে আমার এত কষ্টগুলো বলতে পারিনি। আলকার ভারী গলা, সে বুক ভেঙে ফুঁপিয়ে উঠে কাঁদল। একজন মেয়েকে যখন জানে সে কোনোদিনও মা হতে পারবে না, তখন তার ভেতরে আস্তে আস্তেই মরে যায়। জীবনের প্রতিটি মুহূর্ত বিষাদ হয়ে ওঠে, সুখ বলে আর কিছু অবশিষ্ট থাকে না। আপনি জানেন, এই অভাগা জীবন আপনাকে আমার ভালো লেগেছিল, ভালো লাগার ব্যক্তিত্ব, আপনার পরিচয় সবকিছু আমাকে টেনেছিল, কিন্তু সেটা আমার জন্য আজকে কাল। কথাগুলো শেষ করতে আলকা চোখের জল মুছে নিল, আশাফের দিকে তাকালো। আশাফের চোখ অশ্রুসিক্ত ভিজে উঠেছে, নিজেকে সামলে নিলে বলল সে, আমি ভাবলাম সময় চাই, তবে একটা স্থির করেছি, আজ বাংলাদেশে ফিরছি না, এই বিষয়টা নিয়ে সমাধান করে ফিরবো। আলকা ম্লান হেসে ক্ষীণকণ্ঠে বলল, আপনি চাইলে বলতে পারেন আমার সবকিছু ভুলে যেতে। এই সমাজে এসব ঘটনা নিহাত সাধারণ, কিন্তু আমার জীবনে নয়, বাকি সিদ্ধান্ত আপনার। এই বলে আলকা ছাদ থেকে নেমে গেল, দরজার সামনে এসে ম্লান গলায় বলল, আজ আপনাকে এক কাপ চায়ের অফার করতেও পারলাম না, সরি। আশাপ জোর করে হাসলো, তারপর নিস্তব্ধতায় ডুবে ধীরে ধীরে আলকার বাড়ি থেকে বেরিয়ে গেল। অব্র বসে আছে সোফায়, তার চোখে মুখে দুষ্টুমি মাখানো হাসি। সামনে গম্ভীর চেয়ারে বসে আছে আশাপ। হঠাৎই অব্র ঠাট্টা সুরে বলে উঠল, ঘাড়ে তো দেখি ভালোই চিকমিকে দাগ পড়েছে। আশাপ গম্ভীর স্বরে জবাব দিল, মজা করিস না ভাই, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু অব্র তো থামার পাত্র না, আরো মস্করা করে বলল, বিছানা তো দেখছি 12টা বাজিয়েছিস, বাপরে বাপ, যেন তুফান বয়ে দিয়েছিস। বলে অব্র হো করে হেসে উঠল, কপালে হাত চেপে আশাপের বিরক্তি সুরে বলে উঠল, আমি চিন্তায় মরে যাচ্ছি আর তুই হেসে খুনোচ্ছিস। অব্র হাসি থামিয়ে এক চিলতে রসিকতা সুরে বলল আবার, তাই তো ভাবি, বাড়িতে ঢুকে ভোরবেলা পাখি উড়াল দিল কোথায়। আশাপ কোনো কথা না বলেই চুপ করে বসে আছে, তার ভেতরে জ্বালা দাউ দাউ করে জ্বলছে যেন। কিছুক্ষণ পর গম্ভীর কণ্ঠে বলল, এসব মস্করা মনে করিস, এখন বল উপায় কি। অব্র এবার গম্ভীর কণ্ঠে বলল, শান্ত স্বরে বলল, উপায় তো একটাই, তুই বিয়ে করবি। আশা স্মিত হাসল, বিয়ে? তুইও সমর্থ দিচ্ছিস? অব্র দৃঢ় কণ্ঠে বলল, অবশ্যই। এতদিন তোর হাত খোলা ছিল, কোনো বাঁধন ছিল না, কিন্তু এখন তুই যা ইচ্ছা করছিস, তোর বিয়ে করা ফরজ হয়ে গেছে। আশাপ নির্দ্বিধায় কণ্ঠে বলল, আর একটু ভাবা উচিত নয়? অব্র মাথা নেড়ে বলল, না, আর কোনো ভাবাভাবির জায়গা নেই, ভাগ্য তোর জন্য বাধ্য করে দিয়েছে। শিফা ভালো আছে আসিমের সাথে, আর আলকা ভালোবাসে তোকে, ও তোকে পেলে সুখী থাকবে। তুই না চাইলে হয়তো আলকাকে মেনে নিবি, কিন্তু কোনো একদিন হয়তো তুই নিজেও মেনে নিবি। ভাব, তোকে কেউ পেলে কেউ খুব বড্ড বেশি খুশি হবে তার জীবনে, বুঝছিস কতটা মূল্যবান এটা। অনেক কিছুই বোঝালো অব্র আশাপকে, তারপর গভীর নিঃশ্বাস ছেড়ে বলল, তারপর গম্ভীর নিঃশ্বাস ছেড়ে ধীরে ধীরে আশাপ বলল, ঠিক আছে। সেদিন 30 ডিসেম্বর 2023 আলকা আর আশাফের বিয়ে হলো। কোনো জাঁকজমকপূর্ণভাবে নয়, নীরবে একটি রেজিস্টার অফিসে একজন পাকিস্তানি হুজুর তাদের বিবাহ সম্পন্ন করলেন। আশা পুরোটা সময় নিশ্চুপ নিস্তব্ধ, আর আলকার ঠোঁটে ছিল বিজয়ের হাসি। ভাগ্য অবশেষে তাকে জয় এনে দিল। অব্র নিজে সব আয়োজন করেছিল। বিকাল 3টায় বিয়ের কাজ শেষ হলো, কিন্তু বাংলাদেশের কেউ এই খবর জানলো না। সবাই অপেক্ষা করছিল কবে আশাপ দেশে ফিরবে। সন্ধ্যার পর মুন প্যালেসের গেটে দিয়ে ঢুকলো একটি গাড়ি। গাড়ি থেকে নেমে এলো অব্র, আশাপ আর আলকা।
দরজায় কলিং বেল বাজতে ভেতর থেকে দরজা খুললো ওহু। মুহূর্তে সে স্তব্ধ হয়ে গেল আশাপের পাশে আলকাকে দেখে। তার চোখ বিষময়ে বড় হয়ে উঠল। অবেচেতন কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল ওহু, এরা একসাথে কেন?